ইন্ডিয়ান পলিটির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি সৌমেন স্যার তোমাদের সঙ্গে আবারও হাজির হলাম, যেখানে টপ 20 কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সেন্ট্রাল লেভেল বা রাজ্য লেভেলের পরীক্ষায় এসেছে। চলো আমার সাথে তোমরাও এই বেশ গুরুত্বপূর্ণ 20টা কোশ্চেন আমার সাথে তোমরা আলোচনা করো এবং উত্তরগুলো মিলিয়ে নাও। আজকে ক্লাস শুরু করার আগে একটা কথা বলতে চাই, ইউটিউবে তোমরা অনেক ভিড় দেখবে, কিন্তু সঠিক গাইডেন্স তোমরা এখানেই পাবে, যেখানে পল্লব স্যার তোমাদের ম্যাথমেটিক্স কিছুদিনের মধ্যে শুরু করতে চলেছেন, আর আমি সৌমেন স্যার অলরেডি বেশ কিছু ভিডিও আপলোড করে দিয়েছি। আরো বেশ কিছু ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি, সেই ক্লাসগুলো সেই ভিডিওগুলো খুব ভালো করে দেখো। চলো আজকের পলিটির প্রথম ক্লাসের আজকে পলিটির যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নটা একটু দেখে নাও, যে ভারত সরকার যদি দেশের স্বার্থবিরোধী কাজ করার জন্য কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করে, তবে তার সাংবিধানিক বা সংবিধিবদ্ধ বিধান তাকে এটি করার ক্ষমতা দেয়। তাহলে কোন ধারার মাধ্যমে, সেটা নাগরিকত্ব আইনের কোন ধারা অথবা সংবিধানের কোন অনুচ্ছেদ, চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যার মাধ্যমে এই ক্ষমতাটা ভারত সরকারের আছে। দেখো বিষয়টা বলি, যে ভারত সরকার বা কেন্দ্র সরকার নির্দিষ্ট কিছু আইনে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করতে পারেন। এর মধ্যে একটা প্রধান কারণ হলো, যদি ওই ব্যক্তি ভারতের সংবিধান বিরোধী বা সংবিধানের প্রতি আনুগত্যহীনতা প্রদর্শন করে, বা দেশের স্বার্থ বিরোধী বা শত্রু দেশের সাথে কোনো বেআইনি ব্যবসায় লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের অধিকার আছে তার নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাতিল করে দেওয়া। তো এখানে যেটা উত্তর হবে, তার উত্তর যেটা হবে সেটা উত্তর বি, অর্থাৎ নাগরিকত্ব আইন 1955 ধারা 10 এর সাহায্যে বা এই আইনের সাহায্যে কিন্তু ভারত সরকার এই নির্দিষ্ট কিছু কন্ডিশনে তাহলে কিন্তু তার নাগরিকত্ব বাতিল করতে পারে। খুব ভালো কোশ্চেন, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল এটা, তো মনে রাখবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বাকি অপশনগুলো যদি দেখি, দেখো ধারা 6A অর্থাৎ নাগরিকত্ব আইনের এই 6 নম্বর যে ধারাটা, এখানে অ্যাকচুয়ালি আছে যে আসাম চুক্তির সাথে সম্পর্কিত কিছু বিধান। ঠিক আছে, আসামের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ বিধান আছে 6A, যেটা নাগরিকত্ব আইন 1955। আচ্ছা, অনুচ্ছেদ 5-এ কি আছে না, অনুচ্ছেদ 5-এ আছে, তোমরা জানো অনুচ্ছেদ 5 অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 5-এ আছে যে সংবিধান প্রবর্তনের সময় কারা ভারতের নাগরিক হবেন তা নির্ধারণ করা। এই বিষয়টা সংবিধানের 5-এ ছিল বা 5-এ আছে। আর 11 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে রয়েছে যে এটি পার্লামেন্টকে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা দেয়, যার ভিত্তিতে 1955 সালে নাগরিকত্ব আইন কিন্তু তৈরি হয়। ভালো করে শোনো, 11 নম্বর অনুচ্ছেদ সংবিধানে আছে যে পার্লামেন্টের নাগরিকত্ব আইন সংক্রান্ত আইন প্রণয়নের জন্য ক্ষমতা দেয়, যার ভিত্তিতে 1955 সালে নাগরিকত্ব আইন তৈরি হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার এখানে বি, এই কন্ডিশনে উত্তর হবে বি। চলো আজকের সেকেন্ড কোশ্চেন যদি দেখি, ক্লাসের সেকেন্ড কোশ্চেন আছে, দেখো ইডব্লিউএস ক্যাটাগরি, তোমরা খুব পরিচিত এই ক্যাটাগরিটা সম্পর্কে। আজকের দিনে ইডব্লিউএস ক্যাটাগরি মানে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, তাদের জন্য সংরক্ষণের যে ব্যবস্থা করতে 103তম সংবিধান সংশোধনী 2019 দ্বারা সংবিধানের কোন বিধানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তোমরা সকলেই জানো ইডব্লিউএস যে ক্যাটাগরিটা ভারত সরকার নতুনভাবে ইনক্লুড করেছে, ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস যেটা হচ্ছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য সংবিধানের কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে 4টি অপশনের মধ্যে কি হবে, তাই না? এবার দেখো এই 4টি অপশনের মধ্যে উত্তর যেটা হবে, উত্তর হচ্ছে অপশান এ। যারা করছো তারা হচ্ছে একদম সঠিক উত্তর করবে, 15-র 6 এবং 16-র 6। তো তোমরা জানো 15 নম্বর যে আর্টিকেলটা, সেটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্য না মৌলিক অধিকার, অবভিয়াসলি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। 16 নম্বর আর্টিকেল মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তাই না? সেই 15-র আন্ডারে 6 নম্বর সাব আর্টিকেল বলতে পারো, আর 16-র 6 নম্বর সাব আর্টিকেল, এর মধ্যে কিন্তু ইডব্লিউসির বিষয়টা রাখা হয়েছে। তো 15-র মধ্যে কি বলা ছিল তোমরা সকলে জানো, সেটা মৌলিক অধিকারের মধ্যে যে জাতি, ধর্ম, বর্ণ বা জন্মস্থান এই বিশেষে কোনো রকম ডিসক্রিমিনেট বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না রাষ্ট্রে, এটা 15-ই ছিল। আর 16-ই ছিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলের যে সমান সুযোগ, সেই বিষয়টা। তো তারই সাব ক্লজে এইগুলো রয়েছে। কি রয়েছে 15-র 6 না, 15-র 6 যেটা রয়েছে 6-এ, যে এটি রাষ্ট্রকে ইডব্লিউএস যে ইকোনমিক্যালি উইকেন্ড সেকশন, তাদের উন্নতির বিশেষ বিধান এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট বা প্রাইভেটে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ 10%, আমরা জানি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 10% সংরক্ষণ দিতে হবে। গভর্নমেন্ট হতে পারে, বেসরকারি হতে 10% সংরক্ষণ শিক্ষা ক্ষেত্রে, এটা 15-র 6 আছে। আচ্ছা, আর 16-র 6 যেটা আছে, সেখানে আছে যে রাষ্ট্রকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে, 16-র 6-এ আছে রাষ্ট্রকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে যারা দুর্বল অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরি, তাদেরও 10% তোমার সংরক্ষণ দিতে হবে। যার জন্য ইডব্লিউএস ক্যাটাগরিটা তোমরা আজকের দিনে যেহেতু বিভিন্ন পরীক্ষার যে ফর্ম ফিল আপ করো, সেখানে ইডব্লিউএস ক্যাটাগরির একটা ভাগ থাকে। কেন না, সেটা সংবিধানে ইনক্লুড হয়েছে বলেই তবে ভাগটা থাকে, পরীক্ষার এই ফেসিলিটিটা তোমরা পেয়ে থাকো। তাহলে উত্তর হচ্ছে
অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে এইটা বিধানগুলো এখানে অন্তর্ভুক্ত হচ্ছে এই আর্টিকেলে। তাহলে বাকি অপশানগুলো নিশ্চয়ই হচ্ছে না, তো 15(6) এবং 16(6) দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2 এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 3 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে নারী ও শিশুদের কল্যাণের জন্য বিশেষ বিধান করার ক্ষমতা দেয়। তাহলে কোন অনুচ্ছেদের মাধ্যমে নারী আর শিশুদের কল্যাণের জন্য বিশেষ যে বিধান তার ক্ষমতা দেয়। তো এটা কোন অনুচ্ছেদ হবে? 4টে অপশান তোমাদের জন্য দেওয়া আছে, ভালো করে দেখে নাও কোন অনুচ্ছেদ হবে। তাহলে এখানে যে উত্তর হবে সে উত্তরটা হচ্ছে ডি, যে অপশানটা যারা আছে ডি, অর্থাৎ অনুচ্ছেদ 15(3), এই যে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে, অর্থাৎ অনুচ্ছেদ 15(3) এটা রাইট অ্যান্সার। এখানে কি বলা আছে, যেটা ওখানে লেখা আছে সেটাই বলা আছে, তবু একটু ডিটেলস পড়ে দিই যে এটি রাষ্ট্রকে নারী আর শিশুদের জন্য বিশেষ আইন বা সুযোগ সুবিধা, সেটা চাকরিতে বিশেষ সংরক্ষণ বা নিখরচায় শিক্ষা তৈরির জন্য সাংবিধানিক অনুমতি দেয়। তবে নারীদের আর শিশুদের কল্যাণ এই বিষয়টা রয়েছে 15(3) এই আর্টিকেলে। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশানগুলো যদি দেখি, 16 সম্পর্কে আমি একটু আগেই বললাম যে সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, 16(2) সরকারি, 16টা মেন যে কথাটা সেটা ওটাই আছে। আচ্ছা, তারপরে দেখো 23(2) তোমরা জানো যে শোষণ বিরোধী অধিকারের একটা অংশ, শোষণ বিরোধী যে অধিকার সেই একটা অংশ, ওকে, সেটা রয়েছে। আর 19 তোমরা রয়েছে জানো 19, যে রাষ্ট্র সাধারণ মানুষের স্বার্থে অথবা এসটি উপজাতির স্বার্থ ও সংস্কৃতি রক্ষার প্রয়োজনে এই যে চলাফেরা বা বসবাসের যে অধিকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে, সেটা অল ওভার তোমার 19-এর 5 নম্বর যে সাব আর্টিকেল সেখানে কিন্তু আছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি বলছি, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি পড়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায়, সেই জন্য আমি প্রশ্নগুলো তোমাদের এনেছি এবং ডিসকাস করে দিচ্ছি। চলো 3-এর যে ডি অ্যান্সার তারা করবে, তারা ঠিক করবে। চলো আজকে 4 নম্বর কোশ্চেনটা যদি দেখি তাহলে কি দেখবো, দেখো 4 নম্বর কোশ্চেনটা যে অর্থ কমিশন সম্পর্কিত নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। অর্থ কমিশন সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো, এটাই তোমাদের জানতে চেয়েছে। কি চেয়েছে? প্রথম দেখো, এটি একটি কোয়াসি জুডিশিয়াল সংস্থা। হ্যাঁ, কোয়াসি জুডিশিয়াল কি সেটা আমি বলছি। তারপরে এটি 280 নম্বর অনুচ্ছেদের অনুচ্ছেদের সাথে সম্পর্কিত। এটি রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়, আর এটি প্রতি 6 বছর অন্তর গঠন করা হয়। 4টে অপশান দেওয়া আছে। এবার তোমাকে বলছে 4টে অপশান না, 4টে বিবৃতি দেওয়া আছে, বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক। এবার দেখো কোনটা সঠিক হতে পারে। তো ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন সম্পর্কে যারা টুকটাক একটু ধারণা আছে তারা দেখতে পাচ্ছ যে 280 নম্বর অনুচ্ছেদে ফাইন্যান্স কমিশনের কথা আছে, একদম ঠিক। রাষ্ট্রপতির দ্বারা ফাইন্যান্স কমিশনের মেম্বাররা নিযুক্ত হয়, এটাও ঠিক, একদম। আচ্ছা, 4 নম্বর যে অপশানটা আছে যে এটি 4 নম্বর বিবৃতিটা প্রতি 6 বছর অন্তর গঠিত হয়, এটা তোমাদের মনে হবে যে একদম ভুল এবং তথ্যটাও একদম ভুল। তো 4 নম্বর তথ্যটা একদম তোমার এখানে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে। তাহলে যে অপশানে 4 আছে সেগুলো বাদ যাবে, তাহলে অপশান এ এটা তো এমনি বাদ চলে গেল। ঠিক আছে, বাকি রইল বি, সি আর ডি। এবার দেখো 2 আর 3 একদম ঠিক, 2, 3 তো ঠিক, তাহলে অপশান এইটা হতে পারে আর নয়তো এইটা হতে পারে, কারণ সি যে অপশানটা তোমার একটু ডাউট থাকতে পারে, বাট 2, 3 একদম ঠিক, তো সেক্ষেত্রে অপশান বি, অপশান ডি উত্তর হতে পারে। এবার দেখো 1 নম্বর অপশানটা যদি চলে আসে, তাহলে 1 নম্বর অপশানে আসে যে এটি একটি কোয়াসি জুডিশিয়াল সংস্থা, কোয়াসি জুডিশিয়াল, তাই না? তো কোয়াসি জুডিশিয়াল সংস্থা এই বিষয়টা, তো বিষয়টা কি না, দেখো এই যে অর্থ কমিশন যে কোনো ব্যক্তিকে তলব করতে পারে এবং জনসাধারণের রেকর্ড বা নথি পরীক্ষা করতে পারে। যেহেতু এটা প্রমাণের ভিত্তিতে সুপারিশ দেয় এবং নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা আইনি প্রক্রিয়ার মতো কাজ করে, তাই এটি একটি কোয়াসি জুডিশিয়াল সংস্থা বা কোয়াসি জুডিশিয়াল বা আধা বিচার বিভাগীয় সংস্থা। ক্লিয়ার? এটা কিন্তু ক্ষমতা আছে কমিশনের, অর্থাৎ অর্থ কমিশনের। তো সেক্ষেত্রে 1 নম্বর যে বিবৃতিটা এটা কিন্তু একদম সঠিক বিবৃতি, তাই না? তাহলে 1 নম্বর বিবৃতি, 2 নম্বর এবং 3 নম্বর বিবৃতি তিনটেই ঠিক, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো প্রতি 5 বছর অন্তর অন্তর ফাইন্যান্স কমিশন গঠিত হয়, এইমাত্র বললাম, এবং ফাইন্যান্স কমিশনের যে মেম্বার সংখ্যা সেটা কিন্তু 4+1, অর্থাৎ 4 জন মেম্বার থাকে এবং একজন ফাইন্যান্স কমিশনার থাকেন, তাই তো? একজন ফাইন্যান্স কমিশনার থাকেন, 4+1 মানে অর্থাৎ একজন ফাইন্যান্স কমিশনারের কথা বলছি, মানে একজন চেয়ারম্যান থাকেন, তাহলে একজন চেয়ারম্যান, বাকিজন হচ্ছে ফাইন্যান্স কমিশনার। তো এখানে হচ্ছে মেম্বার হচ্ছে কিন্তু 5 জন হচ্ছে মেম্বার, এবং প্রতি 5 বছর ছাড়া ছাড়া ফাইন্যান্স কমিশন গঠিত হয়। বর্তমানে যে ফাইন্যান্স কমিশনটা চলছে সেটা 16তম ফাইন্যান্স কমিশন, যার হেড হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া হচ্ছে বর্তমানে ফাইন্যান্স কমিশনের হেড রয়েছেন, অর্থাৎ চেয়ারম্যান রয়েছেন। ক্লিয়ার? বাকি সমস্ত কিছু ইনফরমেশন ফাইন্যান্স কমিশন সম্পর্কে আলোচনা করে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে আজকে, যে
কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অষ্টম তফসিলে ওড়িয়া এই শব্দটিকে ওডিয়া দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে? আগে ছিল ওড়িয়া, এখন হয়েছে ওডিয়া, যার জন্য দেখবে এখন লেখা হয় ওডিশা, ODISH, ওডিশা, আগে লেখা হতো ওড়িশা। ক্লিয়ার? তো এইটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে? চারটে অপশন তোমাদের কাছে রয়েছে। দেখো চারটে অপশনের মধ্যে কি উত্তর হবে? অপশন যারা ভাবছো এ হবে তারা একদম ঠিক ভাবছো, অর্থাৎ সঠিক হচ্ছে 96 অ্যামেন্ডমেন্ট 2011, অর্থাৎ 2011-র 96তম অ্যামেন্ডমেন্টে ওড়িয়া থেকে ওডিয়া এই ট্রান্সফর্মটা হয়ে থাকে, তাই তো? একইভাবে ওড়িশা থেকে ওডিশা এটাতেই হয়েছিল। এবার বাকি সংশোধনীর মধ্যে ইম্পর্টেন্ট সংশোধনী আছে 97, অর্থাৎ 97তম সংশোধনী। কেন না, এখানে যে কোঅপারেটিভ সোসাইটি, নাম শুনেছো কোঅপারেটিভ সোসাইটি, সেই কোঅপারেটিভ যে সোসাইটি, সেই কোঅপারেটিভ সোসাইটিকে তোমার কি করা হয়েছিল? সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। কোঅপারেটিভ সোসাইটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, কোঅপারেটিভ সোসাইটি তার সাংবিধানিক মর্যাদা পায় 97 সংশোধনীর মাধ্যমে। ক্লিয়ার? এটাও 2011তেই হয়েছিল 97 অ্যামেন্ডমেন্টটা। আশা করি বোঝাতে পারলাম। চলো এই প্রশ্নের উত্তর কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 6 নম্বর কোশ্চেনটা যদি দেখি। 6 নম্বর কোশ্চেন আছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অর্থাৎ ইউনিয়ন টেরিটরিগুলো রাষ্ট্রপতির দ্বারা শাসিত হবে এবং তিনি তাদের তদারকি করার জন্য একজন প্রশাসক নিয়োগ করতে পারেন? তো এটা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে এটা তোমাকে বলতে হবে। এটা আমরা জানি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রাষ্ট্রপতির দ্বারা শাসিত হয়, ঠিক আছে, বাট কোন অনুচ্ছেদে এটা বলা হয়েছে? চারটে অপশন তোমাদের জন্য দেওয়া আছে, তাই তো? তো দেখো এর যে উত্তর সেটা একটু তোমরা মনে করো কি উত্তর হতে পারে। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে কোনো একটা পরীক্ষায়। তো দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি অর্থাৎ আর্টিকেল বা অনুচ্ছেদ 239 এটা রয়েছে যে ক্ষেত্র বিশেষে এই প্রশাসকদের আমরা বলেও থাকি কিন্তু লেফটেন্যান্ট গভর্নর, অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর আমরা বলে থাকি। তোমরা শুনে থাকবে যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বা পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর বা আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর, আবার কোনো কোনো জায়গায় একে অ্যাডমিনিস্ট্রেটরও বলা হয়, যেমন চণ্ডীগড়ের ক্ষেত্রে রাষ্ট্রপতি দ্বারা যারা নিযুক্ত ব্যক্তি তাদেরকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটর। তো যাই হোক, আর্টিকেলটা কিন্তু 239, আর্টিকেল 239 কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর, আবার আর্টিকেল 239 কিন্তু লেফটেন্যান্ট গভর্নর। কোথায় না, সেটা হচ্ছে কেন্দ্রশাসিত বা ইউনিয়ন টেরিটরিতে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। তা 239 আর্টিকেল এখানে রাইট অ্যান্সার হবে। এবার আর্টিকেল 240 যদি চলে আসে, আর্টিকেল 240-র কথায় যদি চলে আসে, তাহলে জানবে যে রাষ্ট্রপতি কিছু নির্দিষ্ট ইউনিয়ন টেরিটরি শান্তি, প্রগতি বা সুশাসনের জন্য রুলস রেগুলেশন তৈরির বিশেষ ক্ষমতা দেয়। মানে রাষ্ট্রপতি এটা ক্ষমতা আছে কিছু কিছু ইউনিয়ন টেরিটরি বা নির্দিষ্ট কিছু ইউনিয়ন টেরিটরি যাদের শান্তি, প্রগতি বা সুশাসনের জন্য রুলস রেগুলেশনের বিশেষ একটা ক্ষমতা দেয় রাষ্ট্রপতি। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রাষ্ট্রপতি দ্বারা শাসিত হয়, সেই শাসনকর্তাগুলোকে অনেক জায়গায় লেফটেন্যান্ট গভর্নর বলা হয়, লেফটেন্যান্ট গভর্নর, অথবা কোনো কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটরও বলা হয়। ক্লিয়ার? চলো আজকে 7 নম্বর কোশ্চেন আসি। 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে সংসদীয় অনুমোদন এবং সাংবিধানিক শর্ত সাপেক্ষে 356 অনুচ্ছেদের অধীনে একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন সর্বোচ্চ কতদিন চলতে পারে? তাহলে দেখো আর্টিকেল 356-এর কথা এখানে বলা হচ্ছে। যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো তারা নিশ্চয়ই জানো আর্টিকেল 356 এটা বললে তোমাদের এমার্জেন্সির কথা মনে আসে, এবং এমার্জেন্সি বলতে কি বোঝায় না, স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি। আশা করি জানো, তো যারা পড়েছো। তো এখানে বলতে চাইছে যে রাষ্ট্রপতির যে শাসন স্টেট এমার্জেন্সি সেটা সর্বোচ্চ কতদিন পর্যন্ত চলতে পারে। চারটে অপশন তোমাদের জন্য আছে, ভালো করে পড়ে নাও। অপশনগুলোর উত্তর কি হতে পারে তোমাদের মনে হচ্ছে? একদম ঠিক, যারা অপশান বলছো সি তারা একদম ঠিক বলছো, অর্থাৎ 3 বছর। অর্থাৎ কোনো একটা স্টেট এমার্জেন্সি সর্বোচ্চ 3 বছর হতে পারে আর্টিকেল 356 দ্বারা। যদিও কিন্তু এর ব্যতিক্রম আছে একটা রাজ্যটার নাম হচ্ছে কি বলতো, পাঞ্জাবে কিন্তু 3 বছরের অধীন হয়েছে, কিন্তু 356 লাগু হলে জেনারেলি 3 বছর পর্যন্ত কোনো একটা স্টেটে তা চলতে পারে। রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যে তার শাসনভার জারি করেন, অর্থাৎ 356 জারি করেন, তখন সেটি জারি করার পর থেকে 2 মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন বা অনুমোদিত হতে হয়। 2 মাস সময় থাকে, মানে 356-এর জন্য পার্লামেন্টের অনুমোদন হতে হবে 2 মাসের মধ্যে পার্লামেন্টের দ্বারা অনুমোদনের ক্ষমতা। তারপর প্রতি 6 মাস ছাড়া সেটাকে রিভিউ করা হয় বা সেটাকে মেয়াদ বাড়ানো হয়। ক্লিয়ার? তো 2 মাসের মধ্যে তোমাকে কিন্তু পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। আশা করি বোঝা গেল। সেটাই যদি ন্যাশনাল এমার্জেন্সি হয়, মানে 352 জারি হয়, তাহলে সেটাই হয়ে যায় 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন চাই। বোঝা গেল? তো পাঞ্জাবের ক্ষেত্রে বললাম ব্যতিক্রম, আর বাকি অন্যান্য স্টেটের ক্ষেত্রে বললাম সর্বোচ্চ 3 বছর। এবার বাকি অপশানগুলো যদি দেখি তাহলে দেখবো 352 আমি বললাম যেটা ন্যাশনাল এমার্জেন্সি, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট তার কোনো টাইম লিমিট নেই, সর্বোচ্চ কতদিন পর্যন্ত হতে পারে কোনো টাইম লিমিট নেই, তবে পার্লামেন্টের অনুমোদন চাই 1 মাসের মধ্যে। আরেকটা
এমার্জেন্সি আছে সেটা হচ্ছে আর্টিকেল 360 মাধ্যমে জারি করা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটা ভারতবর্ষে এখনো পর্যন্ত একবারও জারি হয়নি। ক্লিয়ার? অপশন সি এখানে কিন্তু রাইট অ্যান্সার। চলো আজকের 8 নম্বর কোয়েশ্চেনে যদি চলে আসি, কি আছে 8 নম্বর কোয়েশ্চেনটা, না দেখবো 8 নম্বর কোয়েশ্চেনে কি আছে, যে তথ্য অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন 2005 সম্পর্কিত কোন তথ্যটা ভুল। খুব ভালো করে খেয়াল করো, কোন তথ্যটা ভুল জানতে চেয়েছে। আরটিআই অ্যাক্ট 2005-এর সঠিক তথ্যটা তোমাকে জানতে চাইনি, তার মানে সঠিকটা তুমি বার করতে পারলে ভুলটা তুমি ওখান থেকে 4টে অপশন থেকে তুমি বেছে নিতে পারবে, তাই না? তো চলো আরটিআই সম্পর্কে কি কি ইনফরমেশন দিয়েছে একবার পড়ে নাও। যে কেন্দ্রীয় তথ্য কমিশন একটি সাংবিধানিক সংস্থা, এটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের সমস্ত সাংবিধানিক কর্তৃপক্ষকে কভার করে। সরকার কর্তৃক অর্থায়িত সমস্ত বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিও আরটিআই এর আওতায় আসে। এই আইনটি নির্দেশ দেয় যে স্বাভাবিক ক্ষেত্রে অনুরোধের 30 দিনের মধ্যে তথ্য প্রদান করতে হবে। তো এখানে দেখো যেটা ভুল অ্যান্সার হবে, অর্থাৎ কোনটা ভুল আরটিআই সম্পর্কে, এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, অপশান এ। অর্থাৎ কি বলতো, না কেন্দ্রীয় তথ্য কমিশন একটি সাংবিধানিক সংস্থা, অর্থাৎ এটা কিন্তু কোনো সাংবিধানিক সংস্থা নয়। আগে ভালো করে বোঝো, যে সমস্ত সংস্থার উল্লেখ সরাসরি সংবিধানে থাকে, যে সমস্ত সংস্থার উল্লেখ সরাসরি সংবিধানে থাকে, যেমন স্যার কি না, যেমন স্যার ইউপিএসসি সংবিধানে রয়েছে, যেমন স্যার ইলেকশন কমিশন সংবিধানে রয়েছে, তাদেরকে আমরা বলি সাংবিধানিক সংস্থা। বোঝা গেল? কিন্তু আরটিআই সংবিধানে বর্ণিত নয়, 2005 সালে আরটিআই অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে, তাই এটা একটা কিন্তু সাংবিধানিক সংস্থা নয়। তাহলে এই তথ্যটাই কিন্তু ভুল আছে, তথ্যটাই ভুল। তাহলে সাংবিধানিক সংস্থা কাকে বলে আর সাংবিধানিক সংস্থা কাকে বলে না, সেটা আমি পার্থক্যটা বলে দিলাম। তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান এ। বাকিগুলো কিন্তু আরটিআই অ্যাক্ট 2005 সম্পর্কে পুরোপুরি ঠিক আছে। এবার বলি আরটিআই যে অ্যাক্ট সেটা কার্যকরী হয়েছিল ভারতবর্ষে 12ই অক্টোবর, এই তথ্যটাও মনে রাখবে, 12ই অক্টোবর 2005। 2005 তো এখানে শুধু আইনটা সাল দিয়ে দিয়েছে, কিন্তু ডেট বললে 12ই অক্টোবর হবে, 2005 থেকে কার্যকরী হয়। তবে একটা জিনিস মনে রাখবে আরটিআই এর ক্ষেত্রে, তাহলে তথ্য জানার অধিকার বিষয়টা তো সরকারের তরফ থেকে আমি যদি কোনো তথ্য জানতে চাই তাহলে সেক্ষেত্রে সরকার তথ্য জানাতে বাধ্য থাকবে। কিন্তু এখানে আরটিআই অ্যাক্টের 8 নম্বর একটা ধারা আছে, ভালো করে শুনে রাখো, 8 নম্বর ধারা। সেই 8 নম্বর ধারাতে কিন্তু আছে যে দেশের নিরাপত্তা বা বিদেশের সাথে সম্পর্ক এই বিষয়ে তথ্যগুলো জনস্বার্থে প্রকাশ করা যাবে না। বোঝা গেল? তো 8 নম্বর ধারাতে, আরটিআই অ্যাক্টের 8 নম্বর ধারাতে আছে যে দেশের নিরাপত্তা বা বিদেশের সাথে সম্পর্ক এই বিষয়ে কোনো তথ্য জনস্বার্থে প্রকাশ করা যাবে না, সেটা 8 নম্বর ধারাতে কিন্তু উল্লেখ করা আছে। বাকি অন্যান্য তথ্য সরকারের তরফ থেকে কোনো তুমি তথ্য জানতে চাও তাহলে কিন্তু তুমি জানতে পারো। ক্লিয়ার? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের 9 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নিই। 9 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি তাহলে দেখবো কি না, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে জাতীয় জরুরি অবস্থার জন্য পার্লামেন্টের অনুমোদনের সময়কাল 2 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছে। আমি এইমাত্র তোমাদের বললাম যে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে বর্তমানে পার্লামেন্টে 1 মাসের মধ্যে অনুমোদন চাই, আমি এইমাত্র বললাম। কিন্তু আগে ছিল ওটা 2 মাস, পরে সেটা 2 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছে। কোন সংশোধনীতে, এটা তোমাকে প্রশ্নটা চেয়েছে। 4টে অপশান আশা করি পড়ে ফেলেছো, তাই তো? তো 4টে অপশান যদি পড়ে ফেলে থাকো তাহলে অপশান ডি যারা করবে, অপশান ডি, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 44তম সংবিধান সংশোধনী 1978 সালে এটা কিন্তু করা হয়েছিল, যে 2 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছিল। ক্লিয়ার? রাষ্ট্রপতি কেবলমাত্র পিএম এর কথা নয়, পুরো ক্যাবিনেটের লিখিত সুপারিশের ওপর জরুরি অবস্থা বা সুপারিশ পাওয়ার পরে জরুরি অবস্থা জারি করতে পারে। বোঝা গেল? তো এই যে জরুরি অবস্থা হয়, সেই জরুরি অবস্থা কিন্তু শুধুমাত্র পিএম এর কথাই হবে না, সেক্ষেত্রে পুরো ক্যাবিনেট যদি লিখিতভাবে সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে তবে কিন্তু জরুরি অবস্থা জারি হয়, যেটা হচ্ছে 352 আর্টিকেলে বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অন্য অপশানগুলো যদি দেখি, 42তম সংবিধান সংশোধনীর কথা বলি, এটা তো তোমরা জানো, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন, তাই তো? মিনি কনস্টিটিউশন মানে এত সংশোধনী করা হয়েছিল, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। আর 52তম সংবিধান সংশোধনী যেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন, এটাও শুনেছো যে দলত্যাগ বিরোধী আইন, সেটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনীতে রয়েছে। ক্লিয়ার? তাহলে উত্তর এখানে কি হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এর পরের কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। 10 নম্বর কোশ্চেন আছে, একজন ক্যাবিনেট মন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ এর মধ্যে প্রধান পার্থক্য কি? খুব ভালো কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে এসেছে। এই ধরনের কোশ্চেনের লেভেল তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পরীক্ষা হচ্ছে বর্তমান দিনে তাতে এই ধরনের লেভেলই থাকছে। সোজা সোজা কোশ্চেন আর আসছে না যেগুলো সবাই পারবে, একটু ঘুরিয়ে একটু ট্রিকি কোশ্চেন আসছে। দেখো 4টে অপশান পড়ে নাও এবং 4টে অপশান পড়ে নিয়ে উত্তর দেওয়ার অবভিয়াসলি চেষ্টা করো কি উত্তর হতে পারে। তাহলে এই প্রশ্নের যে উত্তর হবে যে ক্যাবিনেট মন্ত্রী আর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তার মধ্যে প্রধান যে পার্থক্য সেটা অপশান বি যারা করবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে এখানে। ক্লিয়ার? তাহলে অপশান বি। দেখো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী একজন ক্যাবিনেট মন্ত্রীর অধীনে না থেকে একটি মন্ত্রণালয়ের প্রধান হতে পারে। আমি ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো ক্যাবিনেট মন্ত্রী কারা? ক্যাবিনেট মন্ত্রী কারা না, যারা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো বা গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মন্ত্রণালয়গুলো সামলায়। যেমন ধরো স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রক বলতে পারো, প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, বিদেশ মন্ত্রক, এইগুলো এদের যে আন্ডারে থাকা এই মন্ত্রকগুলো যারা সামলান তারা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। এনারা সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে দায়বদ্ধ থাকেন, অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রীরা সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে দায়বদ্ধ থাকেন। কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কারা না, তারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা দায়িত্ব সামলান, তার ওপর কোনো ক্যাবিনেট মন্ত্রী থাকে না। তাহলে কি বলছে না, ক্যাবিনেট মন্ত্রী যারা ইম্পর্টেন্ট পোস্টগুলো হোল্ড করেন, কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী তারা হচ্ছে কি না অপেক্ষিত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সামলান, তার উপর কোনো ক্যাবিনেট মন্ত্রী থাকে না। এই হচ্ছে মেইন পার্থক্য। ক্লিয়ার? তাহলে বাকি অপশনগুলো হচ্ছে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 11 নম্বর কোশ্চেন দেখো, কোন অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বা আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন নিয়ে আলোচনা করে? তাহলে কোন আর্টিকেলে এই জিনিসটা আছে যে অরিজিনাল জুরিসডিকশনের বিষয়টা? চারটি অপশন তোমাদের কাছে দেওয়া আছে, চেষ্টা করো তোমরা। দেখো অরিজিনাল জুরিসডিকশন বলতে আগে কি বোঝায় আগে বলে দিই, তারপর তোমরা চেষ্টা করো। অরিজিনাল জুরিসডিকশন বলতে বোঝায় সেই সমস্ত মামলাকে, ধরো যা অন্য কোনো নিম্ন আদালত বা হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। তাহলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ মামলা যেগুলো নিম্ন আদালত বা হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। ধরে নাও যে দুই বা ততোধিক রাজ্যের মধ্যে পারস্পরিক কোনো বিরোধ হয়েছে, সেটা ওয়াটার শেয়ার হতে পারে, নদীর যে জল শেয়ার সেই বিষয়টা নিয়ে হতে পারে, বা পারস্পরিক কোনো বাউন্ডারি নিয়ে কোনো ঝামেলা হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের সেগুলো পড়ে অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে। অথবা ভারত সরকার তার সঙ্গে এক বা একাধিক রাজ্যের মধ্যে কোনো বিরোধ সংক্রান্ত বিষয় হয়, তাহলে সেই সব ক্ষেত্রে সেই সমস্ত মামলাগুলো নিম্ন আদালত বা হাইকোর্টে যাবে না, সরাসরি সুপ্রিম কোর্টে যাবে। দ্যাট ইজ অরিজিনাল জুরিসডিকশন। আশা করি বোঝাতে পারলাম। চলো এই প্রশ্নের উত্তর কি হবে না, এই প্রশ্নের যে উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্টিকেল নাম্বার 131 এটা আছে যে আদি এখতিয়ার বা মূল বা অরিজিনাল জুরিসডিকশন এই বিষয়টা রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকের 12 নম্বর কোশ্চেনে চলে আসি। 12 নম্বর কোশ্চেনটা বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে তার দেওয়া কোনো রায় বা আদেশ রিভিউ করার ক্ষমতা দেয়? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বাট সেটাকে পুনর্বিবেচনা করার ক্ষমতাও দিয়েছে ভারতীয় সংবিধান। সো কত নম্বর আর্টিকেলে এইটা বলা আছে এটা তোমার বলতে হবে, তাই তো? এটা তোমার 12 নম্বর কোয়েশ্চেন, এবং 12 নম্বর কোয়েশ্চেনে যে রাইট অ্যান্সার, সেই 12 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হবে আর্টিকেল নাম্বার 137, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ, অর্থাৎ তোমার কি বলে এটাকে না, দেখো সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু চূড়ান্ত, কিন্তু মানুষ হিসাবে বিচারপতির ভুল হতে পারে, বা রায়ের পর কোনো একটা ধরো অকাট্য প্রমাণ চলে এলো সামনে, তাহলে সেক্ষেত্রে ন্যায় বিচারকে নিশ্চিত করতে আগে রায়কে পুনরায় পরীক্ষা করে দেখতে হবে। তবে সেক্ষেত্রে শর্ত একটাই, যদি রায়ের মধ্যে কোনো ধরনের বড় ধরনের ভুল থাকে তবেই এই ক্ষমতা প্রয়োগ করা হবে। তাহলে দেখো সুপ্রিম কোর্টের রায় সবাই মাথা পেতে নেবে, এবং কেউ সেটাকে তোমার সেইটাকে নিয়ে সমালোচনা করা বা সেটাকে মানবো না এটা বলতে পারবে না। কিন্তু রায়ের পর ধরো এমন কিছু প্রমাণ চলে এলো যে ন্যায় বিচারকে আগের যে রায়টা দেওয়া আছে সেটা কিন্তু পরীক্ষা করতেই হবে, এমন কোনো রায় দিয়ে দান করা হয়ে গেছে কিন্তু তারপরে কোনো অকাট্য প্রমাণ চলে এলো, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে রায়ের মধ্যে যদি কোনো বড় সড়ো ধরনের ভুল থাকে তবেই এই ক্ষমতা প্রয়োগ করা হবে। এটা আর্টিকেল নাম্বার 137 আছে, অর্থাৎ আদেশ অর্থাৎ পুনর্বিবেচনা, রায়কে পুনর্বিবেচনা করার ক্ষমতা আর্টিকেল নাম্বার 137 আছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 12 নম্বর কোশ্চেনের পর আমরা চলে যাই আজকে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে না, 13 নম্বর কোশ্চেনটা বলছে নিচের কোন বছরে ওড়িয়া ভাষাকে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? আমি একটু আগেই বললাম ওড়িশা থেকে ওডিশা, ওড়িয়া থেকে ওডিয়া, সেই জিনিসগুলো ট্রান্সফর্ম হয়েছে অ্যামেন্ডমেন্ট করে, কিন্তু এই যে ওড়িয়া যে ভাষা সেটাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে কোন সালে? এখানে চারটি অপশন তোমার দেওয়া আছে। খুব ভালো কোশ্চেন এটা। আগে বলি যে ক্লাসিক্যাল ভাষা বর্তমানে ভারতে যে ক্লাসিক্যাল ভাষার সংখ্যা হচ্ছে 11টা। ক্লাসিক্যাল ভাষা আছে বর্তমানে হচ্ছে 11টা, বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে 11টা, যার মধ্যে বাংলাও কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে। কবে না 2024 সালে।
বাংলা ভাষাকেও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তকমা দেওয়া হয়েছে, বাংলাকে দেওয়া হয়েছে, মারাঠিকে দেওয়া হয়েছে, পালি, প্রাকৃত, এরকম নানান ভাষাকে মিলে টোটাল 11টা ভাষা আছে যারা ক্লাসিক্যাল ভাষার তকমা পেয়েছে। ক্লাসিক্যাল ভাষা হচ্ছে সেইগুলো যাদের একটা পুরানো ইতিহাস আছে, প্রায় 1500 থেকে 2000 বছরের একটা পুরনো ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, সেই ধরনের ভাষাগুলোকে সাধারণত ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়। ভারতের যে প্রথম ক্লাসিক্যাল ভাষার যে মর্যাদা যে ভাষাটা পায় সেটা 2004 সালে, মনে রাখবে ভাষাটা, সেটা 2004 সালে। ভাষাটা হচ্ছে যে তোমার তামিল ভাষা। তামিল ভাষাকে ভারতের প্রথম ক্লাসিক্যাল ভাষার তকমা দেওয়া হয় 2004 সালে, আর এখনো পর্যন্ত 11টা ভাষা দেওয়া আছে। তাহলে ওড়িয়া ভাষাকে কবে দেওয়া হয়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 2014 সালে। 2014 সালে ওড়িয়া ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়। টোটাল 11টা ভাষা আছে, তামিল হচ্ছে প্রথম ভাষা অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। আশা করি বোঝাতে পারলাম। চলো 13টা কোশ্চেন আমরা অলরেডি করে ফেললাম। আমরা এবার চলে যাব 14 নম্বর কোশ্চেনে। তো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 14 নম্বর কোশ্চেনটা বলছে যে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার সেটা ভারতের সংবিধানের পার্ট 3-তে ছিল একসময়, সেখান থেকে সরিয়ে দিয়ে কোন অংশে যুক্ত করা হয়েছে? খুব ভালো কোশ্চেন। এটা জেনারেলি তোমরা মনে রাখো যে পার্ট 3-তে 31 নম্বর আর্টিকেলে রয়েছে, সেখান থেকে কত নম্বর আর্টিকেলে সেটাকে ট্রান্সফার করা হয়েছে, এটা হয়তো তোমরা মনে রাখো। কিন্তু এখানে বলেছে পার্ট 3-তে ছিল, কত নম্বর পার্টে ট্রান্সফার করা হয়েছে। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটু ঘুরিয়ে গেছে, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে কোনটা অপশানটা উত্তর হবে? তো অপশান এ যারা করছো, অর্থাৎ দ্বাদশ, অর্থাৎ 12, পার্ট নম্বর 12। তো পার্ট নম্বর 12 অর্থাৎ দ্বাদশ অংশে এটাকে করা হয়েছে, এবং আর্টিকেলটা মনে রাখবে, আর্টিকেলটা হচ্ছে 300 এ। এই আর্টিকেলে ইনক্লুড করা হয়েছে রাইট টু প্রপার্টি। ক্লিয়ার? কবে এটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট, 44 অ্যামেন্ডমেন্ট 1978। 44 অ্যামেন্ডমেন্ট 1978-তে সম্পত্তির অধিকারকে 31 যে আর্টিকেলটা আছে সেখান থেকে সরিয়ে 300 এতে রাখা হয়েছে, অর্থাৎ পার্ট নম্বর 12 এখানে ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার? খুব ভালো করে বুঝতে পারলে আশা করি। চলো 14 নম্বর কোশ্চেনটা চলে আসি। 14 নম্বরের পর 15 নম্বর কোশ্চেনে চলে আসি। 15 নম্বর কোশ্চেন বলছে যে ফাইন্যান্স কমিশন, একটু আগে একটা নিয়ে কোশ্চেন হলো না, ফাইন্যান্স কমিশন। তো ফাইন্যান্স কমিশন আইন 1951 অনুসারে অর্থ কমিশন গঠিত হয়, অর্থাৎ অর্থ কমিশন গঠিত হয়েছে। 4টে অপশান দেখো এখানে, 4টে অপশানের মধ্যে কি আছে। যখন অর্থ কমিশন, যখন আমি ডিটেলস পড়াচ্ছিলাম তখন তোমাদের কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি অর্থ কমিশন সম্পর্কে ইনফরমেশন। কি বলেছি অর্থ কমিশন ইনফরমেশন? তো দেখো বলেছিলাম যে অর্থ কমিশনের যে আর্টিকেল নাম্বার সেটা হচ্ছে 280-তে অর্থ কমিশন আছে, যেখানে মেম্বার সংখ্যাটা আমি বলে দিয়েছিলাম, এখানে সেটা কোয়েশ্চেনে দিয়েছি। মেম্বার সংখ্যা আরেকবার বলে দিই, 4+1, একজন চেয়ারম্যান এবং বাকি 4জন অর্থ কমিশনার থাকেন। তাহলে এখানে অপশান কি হবে বলো তো? অপশান এখানে ডি হবে নিশ্চয়ই স্যার, একদম অপশান ডি, একজন চেয়ারম্যান এবং 4জন অন্যান্য সদস্য, অর্থাৎ 4+1 এই স্ট্রাকচারে অর্থ কমিশন গঠিত হয়, এটা বলে দিয়েছি অলরেডি। এবং অর্থ কমিশনের মেম্বাররা, অর্থ কমিশনের সকল মেম্বার তারা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করে। ক্লিয়ার? তো 15 নম্বর কোশ্চেনটা অলরেডি আমি কমপ্লিট করলাম। চলো আজকে 16 নম্বর কোশ্চেনটা দেখি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের সংবিধানের দ্বাদশ তফসিলে, দ্বাদশ মানে 12 তফসিলে যে আরবান লোকাল বডিজের ক্ষেত্রে কতটি নতুন কাজের কথা বলা হয়েছে। অর্থাৎ কি বলছে এখানে, মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডিজ তার আন্ডারে কতগুলো কাজের কথা আছে, কতগুলো ফাংশনের কথা আছে এখানে বলা হচ্ছে 4টে অপশনের মধ্যে। তো দেখো মনে রাখবে যে আরবান লোকাল বডিজ বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যে ফাংশন, কতগুলো ফাংশন আছে, এই ফাংশনের যে নাম্বার, সেই ফাংশনের নাম্বারটা হচ্ছে তোমাদের হবে কটি না, অপশান ডি এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। ক্লিয়ার? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 74 অ্যামেন্ডমেন্ট 1992-এ আমরা জানি যে 74 অ্যামেন্ডমেন্ট 1992, এবং তার সাথে সাথে এই যে আরবান লোকাল বডিজ বা মিউনিসিপ্যালিটি, এই বিষয়টা তোমার দ্বাদশ তফসিলে তো রয়েছে, দ্বাদশ তফসিল, তফসিল নাম্বার দ্বাদশ সেখানে কিন্তু রয়েছে, যেখানে 18টা ফাংশনের কথা বলা হয়েছে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে। পঞ্চায়েতের ক্ষেত্রে এটা হয়েছিল কত না, পঞ্চায়েতের ক্ষেত্রে এটা হবে 29টা, পঞ্চায়েতের ক্ষেত্রে 29টা ফাংশন। আর যদি আমি মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডিজকে বলি তাহলে কিন্তু 18টা ফাংশনের কথা বলা হয়েছে। পঞ্চায়েতের ক্ষেত্রে সেই অ্যামেন্ডমেন্টটা ছিল 73তম অ্যামেন্ডমেন্ট 1992-এ, 73তম অ্যামেন্ডমেন্ট 1992-এ, অর্থাৎ 1992-এ। আর এর ক্ষেত্রে 74 অ্যামেন্ডমেন্ট 1992-এ। 73 অ্যামেন্ডমেন্ট যেটা বলছি সেটা 11 নম্বর তফসিলে আছে, আর মিউনিসিপ্যাল যেটা 12 নম্বর তফসিলে রয়েছে আমাদের সংবিধানে। ক্লিয়ার? তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের 17 নম্বর কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেন বলছে সংবিধানের 274 অনুচ্ছেদের অধীনে রাজ্যগুলিকে সংসদ কর্তৃক প্রদত্ত অনুদান বা গ্র্যান্টস ইন এড কোন তহবিলের ওপর ধার্য করা হয়? পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড মানে যেটা জরুরি তহবিল, নাকি সঞ্চিত তহবিল, নাকি স্টেট এমার্জেন্সি ফান্ড? খুব ভালো কোশ্চেন। তো দেখো ভালো করে কোশ্চেনটা দেখো, যে রাজ্যগুলিকে সংসদ কর্তৃক, সংসদ কর্তৃক মানে এখানে কি বলতে চাইছেন, তার মানে হচ্ছে পার্লামেন্ট কর্তৃক। তো পার্লামেন্ট কর্তৃক এই যে গ্র্যান্টস ইন এড
এটা কোন তহবিলের ওপর ধার্য করা হয়, যে দেওয়া হয় সেটা কোন তহবিলের ওপর। তাহলে অপশান এখানে কি হবে বলো তো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল, ওখান থেকে কিন্তু গ্র্যান্টিং এড দেওয়া হয়। এটাও কিন্তু সঞ্চিত তহবিলের যে আর্টিকেল নাম্বার সেটা মনে রাখবে, একটু আর্টিকেল নাম্বারটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 266-এর 1, 266-এর 1-এ তোমার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার কথা উল্লেখ আছে, যেখানে সরকারের এটা সবথেকে বড় তহবিল এবং সমস্ত আয় অর্থাৎ কর হতে পারে, শুল্ক হতে পারে, ঋণের অর্থ হতে পারে, সেটা এই তহবিলে জমা হয় এবং সংসদের অনুমোদন ছাড়া এখান থেকে 1 টাকাও খরচ করা যায় না, অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন ছাড়াও এই তহবিল থেকে 1 টাকা খরচ করা যায় না। এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই সরকারের সবথেকে বড় তহবিল। এখান থেকে কিন্তু রাজ্যগুলিকে সংসদ অনুমোদন করে গ্র্যান্টিং এড দিয়ে থাকে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে অপশান সি। এবার দেখো জরুরি তহবিল যে বিষয়টা আছে, জরুরি তহবিল বা যেটাকে আমরা কন্টিনজেন্সি ফান্ড বলছি, সেটা আছে আর্টিকেল নাম্বার 267-এ। আর্টিকেল নাম্বার 267-এ কন্টিনজেন্সি ফান্ডের কথা উল্লেখ আছে, যেখানে ধরো হঠাৎ কোনো বিপর্যয় বা অপ্রত্যাশিত কোনো খরচ মেটানোর জন্য রাষ্ট্রপতির অধীনে এই ফান্ডটা থাকে এবং বর্তমানে মনে রাখবে, বর্তমানে এই ফান্ডে অর্থাৎ কন্টিনজেন্সি ফান্ডে 30,000 করোড়, 30,000 করোড় মানে 30,000 কোটি টাকা তোমার কিন্তু আছেই তহবিলে, কন্টিনজেন্সি ফান্ড যেটা আমি জরুরি তহবিল বললাম সেখানে কিন্তু আছে। ক্লিয়ার? আবার দেখো পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, যেটা তোমরা শুনে থাকবে যে পোস্ট অফিসের যে সেভিংস অথবা তোমার প্রভিডেন্ট ফান্ড, এইগুলো হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এর মধ্যে পড়ে থাকে। ক্লিয়ার? চলো 17 কোশ্চেনের উত্তর হলো সি। 18 নম্বর কোশ্চেনটি একটু দেখে নিই। 18 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে নিচের কোন উদ্দেশ্যটির কথা উল্লেখ করা হয়েছে। 39 এই অনুচ্ছেদ বা ধারাতে কোন উদ্দেশ্যটার কথা উল্লেখ আছে। তার প্রথম কথা মনে রাখো যে 39 যে অনুচ্ছেদটা, এটা তোমার কিসের মধ্যে পড়ে, এটা অফকোর্স ডিপিএসপির মধ্যে পড়ে। 39 অনুচ্ছেদটা ডিপিএসপির মধ্যে পড়বে অফকোর্স, কারণ ডিপিএসপি শুরু হচ্ছে 36 থেকে, তো সেক্ষেত্রে 39 ডিপিএসপির মধ্যে পড়ে। এখানে 39 অনুচ্ছেদে কোন জিনিসটার কথা বলা হয়েছে যদি বলে, তাহলে উত্তর মনে রাখবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, অপশান বি তো হবে না, অপশান বি হবে না, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভুল বললাম, অপশান বি নয়, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে পুরুষ আর মহিলা উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন, সমান কাজে সমান বেতন, এটা অবভিয়াসলি ডিপিএসপির একটা পার্ট এবং এটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বর অনুচ্ছেদে, 39 অনুচ্ছেদে এটা বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, ভিলেজ পঞ্চায়েত গঠন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা জানি যে 40 নম্বর আর্টিকেলে বলা আছে ভিলেজ পঞ্চায়েত গঠনের কথা, 40 নম্বর আর্টিকেল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কৃষি প্রতিপালন বা কৃষি ও পশু মানে সংগঠিত করা এই বিষয়টা, এটা বলা আছে আর্টিকেল নাম্বার কত না, আর্টিকেল নাম্বার বলা আছে 48-এ, 48 নম্বর আর্টিকেল এটা বলা আছে এই বিষয়টা। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। প্রশ্নের উত্তর হবে অপশান সি। চলো আজকের 19 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 19 নম্বর কোশ্চেন বলছে কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার মানে জুডিশিয়াল রিভিউর ক্ষমতা আছে, জুডিশিয়াল রিভিউর ক্ষমতা আছে কোন অনুচ্ছেদে, তাই তো? তো 4টি অপশান, তোমার অনুচ্ছেদ 30, 72, 32 এবং 124। দেখো তুমি যদি অপশান এলিমিনেট করো না, যদি শুধু অপশান এলিমিনেট করো তাহলেই তোমার উত্তর চলে আসবে। কি উত্তর চলে আসবে একটু ভালো করে দেখো। আর্টিকেল 124 এখানে কি আছে, এখানে আছে সুপ্রিম কোর্টের গঠন, তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা বিষয়টা থাকছে না, তাহলে অপশান ডি এখানে হচ্ছে না, একদম কেটে যাচ্ছে। আচ্ছা, আর্টিকেল যদি 72 বলো, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা সাধনের যে ক্ষমা করার যে ক্ষমতা, তাহলে সেটা তো অবভিয়াসলি এটা হচ্ছে না, তো কেটে গেল। তাহলে রইলো বাকি 32 এবং 30, এটা তো রয়েছে। দেখো আর্টিকেল 30-এর মধ্যে কি রয়েছে বলো তো, মনে পড়ছে কি আর্টিকেল 30-এ যেখানে বলা ছিল সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা পরিচালনা করার যে অধিকার, তাহলে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে বলেছে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা পরিচালন করার অধিকার নিয়ে বলা হয়েছে, তাহলে এইটাও এখানে হচ্ছে না। তাহলে অপশান এখানে কি হবে, অপশান সি, অপশান সি হবে, যেটাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে কি মনে পড়ছে? তো সেখানেই ছিল যে কোনো ব্যক্তির যদি সরাসরি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, সে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার বা হাইকোর্টে যাওয়ার তার পারমিশন রয়েছে এই বিষয়টা। তার সাথে সাথে যে জুডিশিয়াল রিভিউ এই বিষয়টা শুধুমাত্র যে 32 নম্বর আর্টিকেলে রয়েছে সেটা নয়, এই বিষয়টা কিন্তু আরও বিভিন্ন আর্টিকেলে রয়েছে জুডিশিয়াল রিভিউর বিষয়টা, সেটা আর্টিকেল নম্বর 13-তেও রয়েছে কিছু, আর্টিকেল নাম্বার 131 থেকে 136 এর মধ্যেও রয়েছে, আর্টিকেল নাম্বার 226 এর মধ্যেও কিছু কিছু প্রভিশন কিন্তু রয়েছে বিচার বিভাগীয় এই জুডিশিয়াল রিভিউর বিষয়ে। তাহলে অপশান এখানে 32 ইজ দ্য রাইট আনসার। খুব ভালো কোশ্চেন, খুব ট্রিকি কোশ্চেন, যেটা পরীক্ষায় এসেছিল। ক্লিয়ার? কিন্তু অপশান এলিমিনেট করতে পারলে তুমি উত্তরটা ঠিক দিতে পারতে। চলো আজকের এই সেশনে যদি লাস্ট কোশ্চেনটা দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেনটা, যে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইন নিষিদ্ধ, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগটা পুরোপুরি আইন নিষিদ্ধ। তো 4টে অপশান 12, 17, 14
নাকি 10, এটা তোমাদের অপশানের মধ্যে রয়েছে, তাই তো। তো তোমরা জানো যে এর প্রশ্নের উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 14 বছর। 14 বছরের কম বয়সী কোনো শিশুকে যদি আমি কোনো ফ্যাক্টরিতে বা মাইনে বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না, এই সংক্রান্ত স্ট্রিক্টলি আইন আছে এবং আইন করে নিষিদ্ধ করার বিষয়টাও রয়েছে, তাই তো। এখানেই দেখো, তাহলে 14 বছর বয়সী ছেলে বা তার 14 বছরের নিচে কম বয়সী কোনো শিশুকে ফ্যাক্টরি, মাইন বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। ক্লিয়ার? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, রইল আজকে এই 20টা টপ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো তোমাদের অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে। আশা করি এই ধরনের কোশ্চেনের যে লেভেল সেটা আপকামিং ডেতেও আসবে। তোমরা কতগুলো করতে পারলে, কোন জায়গাগুলো তোমাদের আইডিয়া অনেক ক্লিয়ার হলো সেটা অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। এক্সাম অরবিট চ্যানেলে তোমাদের আরও ভিডিও আসতে থাকবে, তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্রথমবার দেখে থাকলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।